এখন থেকে গুমকেও মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা হবে। মানবতা বিরোধী অপরাধের সংখ্যায় গুমকে যুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল 2026 সংসদে পাশ হয়েছে। এই নিয়ে আলোচনা করতে হাইকোর্ট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহেদ ইকবাল। ডক্টর কাজী জাহেদ ইকবাল, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। প্রথমে যে বিষয়টি জানতে চাইব, মানবতা বিরোধী অপরাধের সংখ্যায় গুমকে যুক্ত করে সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল 2026 পাশ হয়েছে। এই ট্রাইব্যুনালে চলমান বিচার কার্যক্রমে এর আসলে কোনো প্রভাব পড়বে কিনা? না, আমার ধারণা যে চলমান বিচার কার্যক্রমে পড়বে না। তার কারণ হলো গুম বিষয়ক যে থাকে, তাহলে সেই ইস্যুতে আলটিমেটলি নতুন মামলা হলে বা ট্রাইব্যুনালে কাউকে সোপর্দ করা হলে সেটা সেপারেট মামলা হিসাবে বিচার হবে। সুতরাং এটা মোটামুটি নিশ্চিত বলা যায় যে অন্য মামলা যেগুলো ট্রাইব্যুনালে এখন চলছে সেইগুলোর সঙ্গে এটা কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না বলেই মনে হয়। আর কি বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের এর আগে জানিয়েছিলেন যে 1/11 সময় মানবতা বিরোধী অপরাধ হয়ে থাকলে তার বিচারও করা হবে। আজকের বিল যেটি পাশ হলো, এর মাধ্যমে কি আসলে সেই পথ প্রশস্ত করা হলো কিনা? সেটা হতে পারে, কারণ আমরা অনেকদিন ধরে শুনছিলাম যে যত মানবতা বিরোধী অপরাধ বা এই ধরনের অপরাধ আছে সব ধরনের অপরাধের বিচারের জন্যই আইসিটি কে বা এই ট্রাইব্যুনালকে প্রস্তুত করা হবে বা ট্রাইব্যুনালের অধীনে নেওয়া হবে। এটা আমরা শুনছিলাম। তখন হতে পারে যে সেইটারই হয়তো পদক্ষেপের একটা অংশ এটা। তবে গুমের বিষয়টা কিন্তু মানবতা বিরোধী অপরাধের মধ্যেই পড়ে। যদি আন্তর্জাতিক সনদগুলো আমরা দেখি, দুটো সনদের কথা আমরা উল্লেখ করতে পারি। একটা হলো যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স যে কনভেনশন আছে 2010 সাল থেকে কার্যকর, যেখানে বাংলাদেশ এখন সিগনেটরি, সেটা, এবং একই সঙ্গে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটা এই দুটো অনুসারেই আপনার আলটিমেটলি গুম কিন্তু খুবই গুরুতর অপরাধ হিসেবে আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। তো সুতরাং এটা মানবতা বিরোধী অপরাধ হিসাবে যদি আমরা আমাদের আইনের সংজ্ঞার মধ্যে আনি তাহলে ওই ট্রাইব্যুনালে বিচার হতে পারে। তবে এখানে একটা বিষয় একটু মনে রাখতে হবে, সেক্ষেত্রে কিন্তু ট্রাইব্যুনালকে আপনার মোটামুটি স্থায়ীভাবে থাকতে হবে, কারণ ভবিষ্যতেও এই ধরনের বিষয়ের বিচারের প্রশ্ন আসতে পারে। অর্থাৎ এই ট্রাইব্যুনালটা এখন মনে হচ্ছে যে একটা স্থায়ী চেহারা পেতে যাচ্ছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করতে চায় সরকার। সুপ্রিম কোর্ট সচিবালয় বিচারপতি নিয়োগ সহ 3টি অধ্যাদেশ রহিত করা হলে বিচার বিভাগের স্বাধীনতা আসলে কতটুকু প্রভাব পড়তে পারে? এখন দেখেন, বিচার বিভাগের বিষয়ে এটা একটা সেন্সিটিভ ইস্যু, এবং আমরা সবাই মনে করি, বাংলাদেশের যারা নাগরিক তারা মনে করি বিচার বিভাগের স্বাতন্ত্র্য এবং বিচার বিভাগের স্বাধীনতা দুটোই এনশিওর্ড হওয়া দরকার মানুষের অধিকারের স্বার্থে। এখন প্রশ্ন হলো ক্ষমতাসীন দল যারা 2/3 মেজরিটি হোল্ড করেন পার্লামেন্টে, তারা মনে করছেন যে যে অর্ডিন্যান্স গুলো আছে সেই অর্ডিন্যান্স গুলো যথাযথ হয়নি। এটা হয়তো তাদের বক্তব্য, তারা পার্লামেন্টে এমনটি বলেছেন। সেক্ষেত্রে আমাদের নাগরিকদের বক্তব্য হলো যে তাদের উচিত হবে সেক্ষেত্রে যদি নতুন কোনো অর্ডিন্যান্স আইন তারা মনে করেন বা অর্ডিন্যান্স সংশোধন করেন, যে কোনো ভাবেই হোক বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচারক নিয়োগ ইত্যাদি বিষয়ক যথাযথ আইনি ব্যবস্থা থাকতে হবে। অন্যথায় এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট প্রশ্নের মধ্যে পড়বে। ডক্টর কাজী জাহেদ ইকবাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।